নির্বাচন ডিসেম্বর না এপ্রিলে ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকে মিলতে পারে উত্তর, আশা সালাহ উদ্দিনের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্বাগত জানালেন তৃতীয় রাজা তৃতীয় চার্লস। বাংলাদেশের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশ ইন বিএসএফের অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ রোধে পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হাসপাতালে ২৬৪ রোগী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে দেশ। কাল স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে হবে বৈঠক। বিশ্লেষকরা বলছেন আলোচনায় মিলতে পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান আর দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। এই বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? যুক্তরাজ্য বিএনপি নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে। আমাদের নেতাকে সাথে যদি ইউনূস সাহেব থাকবেন, তারা সম্মান পাবে আমাদেরকে। কেন? ওয়াই নট? উই রেসপেক্ট এভরিবডি। দীর্ঘ 15টি বছর আমাদের প্রিয় নেতা প্রবাসে থেকে এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন এই বৈঠক দেশের জন্য আশার বার্তা নিয়ে আসতে পারে। সবার নজর এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত 2 ঘন্টার বৈঠকের দিকে। রাজনৈতিক সংকট নিরসনের নতুন টার্নিং পয়েন্ট খুলে দিবে সমঝোতার নতুন দুয়ার, নাকি সংকট আরও ঘনীভূত হবে? শুক্রবারের এই বৈঠক ঘিরে এখন চলছে নানা জল্পনা কল্পনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডিসেম্বর না এপ্রিল, নির্বাচন কবে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে মিলতে পারে উত্তর, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার ও প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়েও আলোচনা হবে। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে নাখোশ দলটি। এর মধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাই প্রোফাইল এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাহ উদ্দিন আহমেদ বলছেন, বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব।
যে সরকারের নিরপেক্ষতা যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়। এছাড়া নির্বাচনমুখী সংস্কার, প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনো থাকবে, কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আমরা সবসময় এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছি, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির এই নেতা। যে 1 মাসের ভিতরে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। রাজার আমন্ত্রণে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় বাকিংহাম প্যালেসে পৌঁছান ডক্টর ইউনূস, যেখানে একান্ত বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক নানা সংকট নিয়ে তারা আলোচনা করেন। বৈঠকে ডক্টর ইউনূসের শান্তি ও উন্নয়নের ভূমিকা, তরুণদের ক্ষমতায়নের বিষয়টি প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজার সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আজ সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবেন রাজা চার্লস। মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটে পুশ ইনের চেষ্টা করলে ফিরিয়ে দেওয়া হয় 12 জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অমানবিকভাবে পুশ ইনের বিষয়টি ভারতীয় হাই কমিশনারকে জানানো হয়েছে। সীমান্ত দিয়ে পুশ ইন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে অনেককে। গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে 17, মিনাটিলায় 23 এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জনকে জোরপূর্বক পাঠানো হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকট সীমান্ত দিয়েও 17 জনকে পুশিন করা হয়। এসব সীমান্ত দিয়ে পাঠানো 70 জনকেই আটক করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরেও লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্ত এলাকার কাঁটাতার খুলে 12 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও গ্রামবাসীর বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই 12 জনকে ভারতের সীমান্ত এলাকায় রাখা হয়। এই নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভারত থেকে অমানবিকভাবে পুশিন করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এছাড়া যারা ভারতে অবস্থান করছেন প্রয়োজনে তাদের বৈধভাবে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে দিল্লি, তাকে ওইটা বলা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। চলতি মাসে শনাক্ত হয়েছে 64 জন। নতুন ধরনের সংক্রমণের হার বেশি হলেও বিশেষজ্ঞরা বলছেন এখনই পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন, মে মাসে সে সংখ্যা দাঁড়ায় 86 জনে। আর চলতি মাসের প্রথম 11 দিনেই আক্রান্তের সংখ্যা 64, মারা গেছেন 1 জন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাঝে মাঝে কিন্তু কোভিডের এরকম নতুন উপধরন আসলে এটা বাড়ে কাজে, এবং এটা এখন আমরা বলা যাবে না যে কোনো
মৌসুমি বৈশিষ্ট্য আছে। মহামারী আকারে যাওয়ার আমরা কোনো আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যত সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই ভাইরাসটার পরিবর্তন করার ক্ষমতাটা ততটা কমে যাবে। করোনা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে এবং মানুষ সতর্ক হচ্ছে, কাজে পরীক্ষা করার যে সুযোগগুলো সেগুলো আবার নতুন করে চালু করা দরকার। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 8 দিন পর ব্যবসায়ী জাকির হত্যার মামলার আসামি আজহারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপালগঞ্জ থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, হত্যার পর মরদেহ 6 টুকরো করে মাটি চাপা দিয়ে রাখা হয়। প্রায় 25 বছর ধরে চলা জমির বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়াবিদরা বলছেন এমন ভ্যাপসা অবস্থা থাকবে আরও 2-3 দিন। গ্রীষ্মের শেষ প্রান্তে তীব্র গরমে পুড়ছে দেশ। রাজশাহী, পাবনা, রংপুর ও নীলফামারীতে তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রখর রৌদ্রে হাঁসফাঁস জনজীবন। তাপপ্রবাহে বাইরে বের হওয়াই দায় মানুষের। বিনা বৃষ্টিতেই ভিজে যাচ্ছে শরীর। ভ্যাপসা গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তাপদাহের কারণে বেশিরভাগ সময় ছায়ায় বসে অলস সময় পার করছে তারা। গাছের নিচে বসিয়েছে, তাও করা যাচ্ছে না, বসে দেখা যাচ্ছে না। তাপ অতিরিক্ত, চাকা খালি লিক হচ্ছে, খালি লিক। প্যাসেঞ্জার পাওয়া যায় না ঠিকমতো গরমের জন্য। 1-150 গ্লাস বেচতাম, এখন ডবল বিক্রি হইতেছে। গরমে বসার কোনো জায়গা নাই, আমরা এই শেডের নিচে বসে আছি। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা আগামী আরও 2 থেকে 3 দিন থাকবে মৃদু তাপপ্রবাহটা। আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস আমরা দেখছি, দেশের দক্ষিণাঞ্চল বৃষ্টিপাত তুলনামূলক সম্ভাবনা বেশি আছে এবং উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, অর্থাৎ 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশা করছি আগামী রবি সোমবারের দিক থেকে মৌসুমি বায়ুটা সক্রিয় হবে এবং সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রবণতাটা সারা দেশে বৃদ্ধি পাবে। যখনই বৃষ্টিপাতটা সারা দেশে বৃদ্ধি পাবে, তাপমাত্রাটা আস্তে আস্তে কমে আসবে এবং তাপপ্রবাহটা প্রশমিত হবে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলে জানান আবহাওয়াবিদ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। আবারও ভারতের বিমান বিধ্বস্তের খবর। আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে হৃদয় বিদারক বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপের শীর্ষ নেতাদের পাশাপাশি শোক বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। হতাহতের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ভারত জুড়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ ঘটনাকে হৃদয় বিদারক বিপর্যয় বলে অভিহিত করেছেন। এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, হৃদয় বিদারক এ ঘটনা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই দুর্ঘটনার খবর শুনে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শোক জানিয়েছেন শিল্পপতি গৌতম আদানিও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার দৃশ্যকে অত্যন্ত ধ্বংসাত্মক উল্লেখ করে বলেন, অনেক ব্রিটিশ নাগরিক ওই ফ্লাইটে ছিলেন। তাদের পরিবারের জন্য এই সময় ভয়ানক কষ্টের। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, যারা উড়োজাহাজটিতে ছিলেন তাদের পরিবার ও বন্ধুদের পাশে আছেন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বলেন, ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল ও কানাডার নাগরিকদের নিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ভয়াবহ। আহমেদাবাদ ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উড়োজাহাজ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।
নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। আবারও 3 অধিনায়কের যুগে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল শান্তকে সরিয়ে আগামী 1 বছরের জন্য ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 2023 ওয়ানডে বিশ্বকাপের সাকিব আল হাসানের জায়গায় ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয় শান্তকে। তবে এবার কেন শান্তকে সরানো হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন মিরাজ। এর আগে শান্তর অনুপস্থিতিতে 4 ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। যদিও একটিতেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। 105 ওয়ানডেতে 1617 রান ও 110 উইকেট শিকার করেছেন মিরাজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন ডিসেম্বর না এপ্রিলে ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকে মিলতে পারে উত্তর। আশা সালাউদ্দিনের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। এবং বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সংস্কার নিয়ে আলোচনা। কিছুক্ষণের মধ্যে গ্রহণ করবেন মর্যাদাপূর্ণ কিংস চার্চ হারমোনি অ্যাওয়ার্ড। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।